হাই স্টুডেন্ট, আই এম প্রশান্ত ভূতিয়ার। তোমাদের সাথে এই প্রথমবার ইউটিউবে ক্লাস নিয়ে এসেছি। ক্লাস 11-12 উভয়েরই কেমিস্ট্রি ক্লাস এখান থেকে পাওয়া যাবে, সমস্ত টপিক এখান থেকে পাওয়া যাবে। বর্তমান দিনে কোভিড পরিস্থিতিতে প্রায় সমস্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ রয়েছে। তো এই অবস্থাতে ছাত্র সমাজ আমাদের অনেকটাই পিছিয়ে পড়ছে শিক্ষার জগৎ থেকে। শিক্ষার প্রতি একটা খামখেয়ালি মনোভাব দেখা যাচ্ছে। তো এই কারণেই বাংলা মাধ্যমে আমি ইউটিউব ক্লাস শুরু করতে চলেছি। অনেক হিন্দি বা ইংলিশে অনেকেই ইউটিউবে ভিডিও দিলেও বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা সহজে হিন্দি বুঝতে পারে না, না ভালো করে ইংলিশ বুঝতে পারে, যে কারণে তাদের বেশি করে সমস্যা দেখা যাচ্ছে। বাংলা মিডিয়ামে সেরকম কোনো ভালো ইউটিউব চ্যানেলও নেই। তো তাই বাংলা মিডিয়ামে আমি ইউটিউব ক্লাস নিতে চলেছি। তো এখানে কী কী ক্লাস পাওয়া যাবে? সমস্ত 11-এর ক্লাস পাওয়া যাবে, 12-এর ক্লাস পাওয়া যাবে, যেই নিট সমস্ত কিছু ক্লাস এখানে পাওয়া যাবে। তো শুরু করা যাক আজকের প্রথম টপিক, কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা। তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ এই ইউনিটটার উপরে 5 মার্কস টোটাল রেখেছে। 5 মার্কসের মধ্যে এখানে 10 নম্বরের কোশ্চেন থাকে। 10 নম্বরের কোশ্চেনের মধ্যে একটা 5 নম্বরের কোশ্চেন 5 মার্কস করতে হবে। তো টোটাল 5 মার্কস নয়, 2-2 ভেঙে দেওয়া থাকবে। ঠিক আছে, শুরু করা যাক কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স প্রথমেই যেটা নামটা শুনলে যেটা মাথাতে আসে যে এটা কোনো রাসায়নিক বিক্রিয়াকে বলা হচ্ছে। অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, সাপোজ একটা রাসায়নিক বিক্রিয়া লিখলাম, কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। তাহলে এই বিক্রিয়া কি সর্বদাই ঘটবে? সর্বদাই তো এই বিক্রিয়া ঘটে না। না, আমাদের আশপাশে তো অনেক গাছপালা রয়েছে, তাদের মূল উপাদান তো কার্বন। তো তারা তো অক্সিজেনের সংস্পর্শে আছে। তো তারা কি অক্সিজেনের সংস্পর্শে থেকে তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস তো সেখান থেকে বেরিয়ে আসছে না? তো তাহলে নিশ্চয়ই কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটার আগে কিছু কন্ডিশন রয়েছে, যে কন্ডিশনগুলো আমরা কেমিক্যাল কাইনেটিক্স থেকে পেয়ে থাকি। কেমিক্যাল কাইনেটিক্স আমাদের কি কি সাহায্য করেছে, বা কেমিক্যাল কাইনেটিক্স আমরা পড়তে যাব কেন, এখান থেকে আমরা কি কি সুবিধা পাবো, তো রাসায়নিক গতিবিদ্যা কি কি আমরা তথ্য এখান থেকে পেয়ে থাকি। নাম্বার 1 দেখো, কেমিক্যাল কাইনেটিক্স আমরা পড়বো কেন। নাম্বার 1, কোনো রাসায়নিক একটা নির্দিষ্ট পরীক্ষাকালীন শর্তে কোনো রাসায়নিক বিক্রিয়া আদৌ সেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি? একটি নির্দিষ্ট, তাহলে প্রথম কোশ্চেন কি, একটি নির্দিষ্ট পরীক্ষাকালীন শর্তে কোনো রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি? যে কোনো রাসায়নিক বিক্রিয়া কি স্বতঃস্ফূর্ততার সঙ্গে ঘটবে না? এর অ্যান্সার কিন্তু থার্মোডাইনামিক্স দিয়েছে। হ্যাঁ, কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ততার সঙ্গে তখনই ঘটবে যদি প্রক্রিয়াটিতে গিবস ফ্রি এনার্জি, তোমাদের ক্লাস 11-এ ছিল যে গিবস ফ্রি এনার্জি, মুক্ত শক্তির পরিবর্তন, সেই মুক্ত শক্তির পরিবর্তন ডেল্টা জি মান যদি নেগেটিভ হয়, তাহলে আমরা বলতে পারবো যে নির্দিষ্ট পরীক্ষাকালীন শর্তে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ততার সঙ্গে ঘটে চলে যাবে। এটা থার্মোডাইনামিক্স দিয়েছিল। বাট আর যে কোশ্চেনগুলো, নাম্বার 2 এর যে কোশ্চেনটা আমাদের মনে আসে যে কতটা পরিমাণে বিক্রিয়া জাত পদার্থ তাহলে তৈরি হবে, কতটা দুই নম্বর যে কোশ্চেনটা আসছে সেটা যে যদি বিক্রিয়া ঘটেই থাকে তাহলে কি পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ পাবো। এই কোশ্চেন কিন্তু থার্মোডাইনামিক্স দিতে পারেনি যে কতটা সেখানে বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যাবে, বা বিক্রিয়াটি কত সময়ে কতটা বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যাবে, বিক্রিয়ার রেট অফ দ্য রিঅ্যাকশন, সেটা কিন্তু ব্যাখ্যা থার্মোডাইনামিক্স দিতে পারেনি। 3 নম্বর যেটা আসছে যে কি পরিমাণ সময়ে কি পরিমাণ বিক্রিয়া পাওয়া যাবে, কি পরিমাণ সময়ে কি পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যাবে, অর্থাৎ বিক্রিয়ার রেটটা কি, বিক্রিয়া কি হারে সম্পন্ন হচ্ছে, অর্থাৎ রেট অফ দ্য রিঅ্যাকশন। এটাকেই আমরা এক কথায় বলবো কি, এটাকেই এক কথায় বলবো বিক্রিয়াটির রেট বা গতিবেগ। কি সেটা আমরা কিন্তু থার্মোডাইনামিক্স থেকে পাইনি, সেটা জানার জন্য আমাদেরকে কেমিক্যাল কাইনেটিক্স জানতে হবে। 4 নাম্বার যে কোশ্চেনটা আমাদের মনে আসে এটা হচ্ছে কোন পথ দিয়ে যাচ্ছে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তো রাসায়নিক বিক্রিয়া কোন পথে হচ্ছে, হ্যাঁ, কোন মাধ্যম দিয়ে রাসায়নিক বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, সেই মেকানিজম তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে যখন যাবে ক্লাস 12-এ তখন দেখতে পাবে সেখানে যে মেকানিজম বলে পার্ট রয়েছে। সেখানে রাসায়নিক বিক্রিয়া কোন পথ দিয়ে যেতে পারে, বিভিন্ন পথ রয়েছে, SN1 পথ রয়েছে, SN2 পথ রয়েছে, E1 E2 E1CB ইত্যাদি নানান ধরনের পাথওয়ে রয়েছে। সেই রাসায়নিক গতিবিদ্যা একটা ধারণা দেয়। আর কি জানা যায় এখান থেকে, আর কি কোশ্চেন জানা যায় না, 5 নাম্বার যে কোশ্চেনটা আছে আরেকটা কোশ্চেন, এটা কি
রাসায়নিক 5 নাম্বার কোশ্চেন আরেকটা যেটা আমাদের মনে আছে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার বেগকে কি হবে বৃদ্ধি করা যায়। তাহলে এই সমস্ত কোশ্চেনের অ্যানসার জানার জন্য কিন্তু আমাদেরকে কেমিক্যাল কাইনেটিক্স এর সাহায্য নিতে হবে। তো জানা যাক কেমিক্যাল কাইনেটিক্স আসলে কি। তাহলে রাসায়নিক বিক্রিয়া প্রথমে জানবো যে রাসায়নিক বিক্রিয়া তাহলে হারটা কি, বিক্রিয়ার হারটা তাহলে কি, বিক্রিয়ার হার কাকে বলে। তাহলে প্রথমে জানবো বিক্রিয়া হারটা কি জিনিস। বিক্রিয়া হার বলতে কি রেট হার মানে কি গতিবেগ, গতিবেগকে বোঝাচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ একটা বিক্রিয়া প্রোগ্রেস হয়েছে, কতটা পরিমাণে বিক্রিয়া পদার্থগুলো ভেঙে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করেছে, বা একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে তাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়াটির হার। তাহলে নির্দিষ্ট পরীক্ষাকালীন শর্তে, তাহলে সংজ্ঞায় যদি আমাদেরকে বলতে হয় বিক্রিয়া হারের সংজ্ঞা, তাহলে কি লিখবো না নির্দিষ্ট পরীক্ষাকালীন শর্তে বিক্রিয়া হার কাকে বলে না নির্দিষ্ট পরীক্ষাকালীন শর্তে কোন রাসায়নিক বিক্রিয়ার প্রতি একক সময়ে, এই কথা মনে রাখতে হবে, প্রতি একক সময়ে কি পরিমাণ বিক্রিয়ক পদার্থ অন্তর্নিহিত হতে হয় অথবা কি পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, দুটোর সাপেক্ষে আমরা বিক্রিয়া হার বলতে পারি। বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়া হার বলা যায়, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে বিক্রিয়া হার বলা যায়। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া যখন চলতে থাকে, তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া আমি লিখলাম যেখানে এ হচ্ছে একটি বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে বি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করেছে। তাহলে যত সময় যাবে এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কি হবে ধীরে ধীরে কমতে শুরু করবে এবং বি বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কি হবে যত সময় যাবে বৃদ্ধি পেতে থাকবে। একেবারে ইনিশিয়ালে যখন বিক্রিয়া শুরু হয়নি ঠিক হলো 0 সময়ে, তখন কি কোনো বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যাবে? তখন বিক্রিয়াজাত পদার্থ শূন্য ছিল এবং বিক্রিয়ক পদার্থের তখন গাঢ়ত্ব ছিল সর্বোচ্চ। আমি ধরা যাক বিক্রিয়া স্টার্ট হয়নি ঠিক হলো 0 সময়ে, এর গাঢ়ত্ব আমি ধরে নিলাম যে ছোট হাতের a কনসেন্ট্রেশন অফ A, এটা দিয়ে লিখলাম এর গাঢ়ত্ব, এই ছিল এর অ্যাক্টিভ মাস সক্রিয় মোল সংখ্যা A বিক্রিয়ক পদার্থ। B যখন বিক্রিয়া শুরু হয়নি তো বিক্রিয়াজাত পদার্থ থাকবে কোথায়? B তো বিক্রিয়াজাত পদার্থ। তাহলে কিছু সময় পরে t ইকুয়াল টু আমি ধরে নিলাম 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে ধরলাম, ঠিক আছে। 10 সেকেন্ড পরে A কিছু পরিমাণ বিক্রিয়া করে নিয়েছে, বিক্রিয়া করে নিয়েছে মানে কি, বিক্রিয়া করে নিচ্ছে মানে এর গাঢ়ত্ব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তাহলে এর গাঢ়ত্ব কমে গেছে, কমে গিয়ে কত হলো আমি ধরে নিলাম A ড্যাশ হয়েছে। তাহলে A ড্যাশটা কি কম হবে নিশ্চয়ই এর গাঢ়ত্ব, তার মানে কনসেন্ট্রেশন A টা গ্রেটার দেন হবে A ড্যাশ অপেক্ষা এর গাঢ়ত্ব কি হয়েছে কিছুটা পরিমাণে কমে গেল। আর এখানে যে পরিমাণ গাঢ়ত্ব হ্রাস পেলো ঠিক সেই পরিমাণে বিক্রিয়াজাত পদার্থ B তৈরি হবে। তাহলে এখানে আমি ধরে নিলাম যে এই পরিমাণ হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে B পরিমাণে। তাহলে এই B এর মানটা কত হবে না এই যে B বিক্রিয়াজাত পদার্থ তৈরি হলো, এই অর্থাৎ এখানে গাঢ়ত্বের যে হ্রাস হলো সেটা এখানে বিক্রিয়াজাত পদার্থ B তৈরি হয়েছে। তাহলে তৈরি হলো আমার কতটা A মাইনাস A ড্যাশ পরিমাণ, এই পরিমাণে কিন্তু আমার বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে, যেটা হচ্ছে B এর মান পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে বিক্রিয়ক পদার্থগুলোর গাঢ়ত্ব হ্রাস পেতে থাকে এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পেতে থাকে, এবং যখন বিক্রিয়াটি একেবারে সম্পূর্ণ হয়ে যায় তখন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব শূন্য হয়ে যায় এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সর্বোচ্চ হয়। তো এটাকে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে দেখাতে চাই, যদি লেখচিত্রের মাধ্যমে তাহলে বোঝাই, দেখো কিরকম দাঁড়াবে। এর গ্রাফটা দিয়ে দেখি তাহলে গ্রাফটা কিরকম হবে। দেখো আমি একটা লেখচিত্র ড্র করছি যেখানে y অ্যাক্সিস বরাবর রাখা হয়েছে গাঢ়ত্বকে, y অ্যাক্সিস বরাবর নিয়েছি গাঢ়ত্ব আর x অ্যাক্সিস নিয়েছি বিক্রিয়ার অগ্রগতি। তাহলে গাঢ়ত্ব কি হবে যখন এটা কি 0 0 কোঅর্ডিনেট, হ্যাঁ এখান থেকে যত বিক্রিয়া যাচ্ছে এই বড় সময়কে ভাবতে পারো, বিক্রিয়ার অগ্রগতি মানে কি সময় যাচ্ছে যাচ্ছে সময় যাচ্ছে, এইখানে t = 0 0 সময় 0 0 কোঅর্ডিনেট, এখানে গাঢ়ত্ব 0 আর সময়ও 0 রয়েছে। তাহলে একেবারে ইনিশিয়ালে বিক্রিয়া যখন শুরু হয়নি এটা t = 0 সময়, এখানে দেখো t = 10 সেকেন্ড ভাবো, এটা ভাবো t = 20 সেকেন্ড, এটা ভাবো 30 সেকেন্ড, এটা ভাবো 40 সেকেন্ড, এটা ভাবো 50 সেকেন্ড, এইভাবে একটি বিক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। এখানে গিয়ে ধরো বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, হ্যাঁ 50 সেকেন্ডে গিয়ে বিক্রিয়াটা শেষ হয়ে গেছে। তাহলে যখন 0 সেকেন্ড ছিল বিক্রিয়া শুরু হয় তখন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত নিয়েছিলাম, এই যে বিক্রিয়াটা লিখেছিলাম আরেকবার এখানে লিখে দিচ্ছি। তাহলে A থেকে একটা B বিক্রিয়া দেখেছিলাম, t = 0 সময় এর গাঢ়ত্ব পেয়েছিলাম A 0 ছিল, t = 10 সেকেন্ড সময় পরে দেখেছিলাম এর গাঢ়ত্ব হয়ে গিয়েছিল A ড্যাশ আর এটা তৈরি হয়েছিল B পরিমাণে, এটা দেখেছিলাম। তাহলে t = 0 সময়ের গাঢ়ত্ব সর্বোচ্চ ধরেছিলাম এই পরিমাণের মান ছিল, এটা ধরলাম A বিক্রিয়কের গাঢ়ত্ব এই পরিমাণ ছিল। যত সময় যেতে থাকবে তাহলে 10 সেকেন্ড t পরে যখন
20 সেকেন্ডে আরো গাঢ়ত্ব কমবে, 30 সেকেন্ডে আরো গাঢ়ত্ব কমবে থাকবে, t গেল 40 সেকেন্ডে আরো গাঢ়ত্ব কমবে, t গেল 50 সেকেন্ড সময়ে বিক্রিয়াটা একেবারে এখানে ধরেছি বিক্রিয়াটা 50 সেকেন্ড সময় শেষ হয়ে গেছে। তাহলে তখন এই গাঢ়ত্ব শূন্য হয়ে যাবে। তার মানে কি গাঢ়ত্ব যত সময় যাচ্ছে তার মানে গাঢ়ত্ব কমতে 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 এইখানে আসছে একবারে শেষ হয়ে গেছে, 50 সেকেন্ড সময় বিক্রিয়া শেষ, মানে বিক্রিয়ক পদার্থ আর কোনো অবশিষ্ট নেই। বিক্রিয়াজাত পদার্থের ব্যাপারটা একটু দেখো তো, t ইকুয়াল টু 0 সময় বিক্রিয়াজাত পদার্থের কথা ছিল 0, যত সময় বাড়তে থাকবে তত কি বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়তে 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 50 সেকেন্ড সময়ে বিক্রিয়া শেষ হবে, তখন বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সর্বোচ্চ হবে। তাহলে এইভাবে মানটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে, ঠিক এই 50 সেকেন্ড সময়ে এসে বিক্রিয়া শেষ হয়ে গেছে ধরে নিয়েছি, তাহলে এখানে গাঢ়ত্বটা সর্বোচ্চ পাওয়া যাবে। তাহলে এই যে গ্রাফটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বিক্রিয়া জাত পদার্থের জন্য, আর এটা কার পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থ। এটা ব্যাস বোঝা গেছে। তার মানে মধ্য কথা বিক্রিয়ার হার মানে এটা হয়, তার মানে বিক্রিয়া হার বলতে গেলে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে গাঢ়ত্বের পরিবর্তন, সেই বিক্রিয়ক পদার্থ হোক বা বিক্রিয়াজাত পদার্থ হোক, গাঢ়ত্ব পরিবর্তন বাই সময়। তার মানে একটা নির্দিষ্ট সময়ে বিক্রিয়কের গাঢ়ত্বের কি পরিবর্তন ঘটছে তাকেই বলা হচ্ছে বিক্রিয়ার হার। তার মানে বিক্রিয়ার হার সমান লিখতে পারি যে গাঢ়ত্বের পরিবর্তন গাঢ়ত্বের কি পরিমাণ পরিবর্তন, সে হ্রাস হতে পারে বৃদ্ধি হতে পারে, তাহলে গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, তাহলে একটা নির্দিষ্ট সময়ের ইন্টারভ্যালে কি পরিমাণ গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে তাকে বলা হয় বিক্রিয়া হার। বিক্রিয়া হারকে আর দিয়ে লেখা হয়, ছোট হাতের আর বা ক্যাপিটাল আর দিয়ে বিক্রিয়া হারকে প্রকাশ করা হয়। তাহলে বিক্রিয়া হারের ইউনিট কি হবে দেখো তো, এর ইউনিট কি হবে, তাহলে বিক্রিয়া হার আর সমানে বিক্রিয়া গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়, মানে গাঢ়ত্বের একক, তাহলে ইউনিট যদি আমাকে বার করতে হয় তার মানে গাঢ়ত্বের একক বাই সময়ের একক। তাহলে ইউনিট বার করতে গেলে বের হবে আমার গাঢ়ত্বের একক বাই সময়ের একক। তাহলে গাঢ়ত্বের একক কি, গাঢ়ত্ব যদি মোল পার লিটার এককে প্রকাশ করতে পারি, মোলারিটি যদি বলি তাহলে গাঢ়ত্বকে মোল পার লিটার দিয়ে লিখতে পারি। তাহলে মোল বাই লিটার, পার লিটারটাকে বাই করে দিলাম, বাই লিটার কিন্তু সময়কে মিনিটে প্রকাশ করতে পারি, সেকেন্ডে প্রকাশ করতে পারি। তাহলে সময়কে যদি আমি এখানে সেকেন্ডে প্রকাশ করেছিলাম তাই সেকেন্ড লিখে দিলাম। তাহলে কি হলো, তাহলে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এই হলো বিক্রিয়া হারের একক। বা এটাকে করতে পারি কি মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স করতে পারি, ঘন্টা কেন করবো না, ঘন্টা অনেকটা সময়ের ইন্টারভ্যাল, তাহলে ওই সময়ের মধ্যে যদি আমরা গাঢ়ত্বের পরিবর্তন দেখি তাহলে কিন্তু বিক্রিয়া হার সেখানে একুরেট ভ্যালু পাবো না, তাই আমরা ঘন্টা কিন্তু দিয়ে বার করবো না। বোঝা গেছে পুরো ব্যাপারটা, এগুলো বোঝা গেছে। হ্যাঁ, খাতা পেন নিয়ে বসে যাও আর পুরো করতে থাকো, খাতা পেন কিন্তু নিয়ে বসতে থাকবে, খাতা পেন নাও আর একটার পর একটা পজ করো আর লিখে যাও। যে টপিক কোনো জায়গায় বুঝতে হচ্ছিল থাকলে কমেন্ট করে জানাবে। পরে দেখো এই যে বিক্রিয়া হারকে দুভাগে ভাগ করা হয়েছে, বিক্রিয়া হারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি বিক্রিয়া, হচ্ছে গড় বিক্রিয়া হার আর তাৎক্ষণিক বিক্রিয়া হার। গড় বিক্রিয়া হার আর হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। গড় বিক্রিয়া হার আর তাৎক্ষণিক বিক্রিয়া হার। গড় বিক্রিয়া হার এক্ষেত্রে গড় বিক্রিয়া হার প্রকাশ করার জন্য অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আমাকে বৃহৎ একটা সময়ের ইন্টারভ্যালে আমি গাঢ়ত্বের পরিবর্তনটা দেখবো, অনেকটা সময়ের ইন্টারভ্যালে গাঢ়ত্বের পরিবর্তন দেখবো। তাৎক্ষণিক বিক্রিয়া মানে খুবই ক্ষুদ্র সময়ের ব্যবধানে আমি বিক্রিয়া হারটাকে দেখবো। তাহলে আসা যাক দুটোকে নিয়ে ডিটেইলসে আসছি। তাহলে গড় বিক্রিয়া হার আর তাৎক্ষণিক বিক্রিয়া হার কি এগুলো নিয়ে বলছি। প্রথমে আসছে গড় বিক্রিয়া হার নিয়ে। একটা নির্দিষ্ট সময়ে
একটি যাকে সংজ্ঞা বলে দিই, গড় বিক্রিয়া কাকে বলা হয় যদি সংজ্ঞা আমাকে বলতে হয়, তার মানে একটা নির্দিষ্ট সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থের যে গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে এবং তার সময়, যে সময়ের মধ্যে গাঢ়ত্বের পরিবর্তনটা হলো সেই সময়ের অনুপাতকেই বলা হয় গড় বিক্রিয়া হার। আচ্ছা সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, দেখো তাহলে কি লিখলাম সংজ্ঞাটা দেখো, একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সময় বলতে কি অনেকটা সময়ের ডিফারেন্স বোঝাবে, এখানে কিন্তু কয়েক সেকেন্ড নয়, খুব ক্ষুদ্র সেকেন্ড নয়, অনেকটা সময়ের ব্যবধান হতে পারে, 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, এটা ডিপেন্ড করবে রাসায়নিক বিক্রিয়া শেষ হতে কত সময় লাগবে তার উপরে কিন্তু এই সময়টা নির্ভর করবে। তাহলে একটা নির্দিষ্ট সময়ে বিক্রিয়ার বিক্রিয়ক বা বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন এবং সময়ের যে অনুপাত তাকে বলা হয় গড় বিক্রিয়া। আচ্ছা একটা উদাহরণ নিলে এটা ডিটেইলসে বুঝতে পারবে। একটা উদাহরণ নিয়ে যাও, ধরা যাক একটা রাসায়নিক বিক্রিয়া A এবং B এটা বিক্রিয়া করে বিক্রিয়াত পদার্থ C তৈরি করেছে। ব্যাস ধরে নিয়েছি যে t=0 সময়ে এর গাঢ়ত্ব ছিল ইনিশিয়ালি, t=0 সময় ইনিশিয়ালি এদের গাঢ়ত্ব ছিল A মোল, B টা ছিল B মোল, এ তো শূন্য, কোনো তৈরি হয়নি, বিক্রিয়াত পদার্থ কি ছিল শূন্য ছিল, তাই না? কিছু সময় পরে বিক্রিয়া চলেছে, t= ধরে নিলাম অনেকটা সময় পরে, এখানে আর সেকেন্ডে লিখছি না, এটা মিনিটে লিখছি, ধর 1 মিনিট পর, 1 মিনিট পর, তাহলে এর গাঢ়ত্ব কমে কতটা হয়েছে, 1 মিনিট পরে এর গাঢ়ত্বের হ্রাস পেল, এটাকে t1 দিয়ে লিখলাম, হ্যাঁ, এর গাঢ়ত্ব হ্রাস পেয়ে হয়ে গেল a ড্যাশ, b এর গাঢ়ত্ব হ্রাস পেয়ে হয়ে গেল b ড্যাশ। এখানে কিছু পরিমাণে c বিক্রিয়াত পদার্থ তৈরি হয়ে যাবে, কতটা পরিমাণে তৈরি হবে না, এই গাঢ়ত্বের যে পরিমাণ হ্রাস ঘটবে ঠিক সেই পরিমাণই কি হবে গাঢ়ত্ব এখানে c তৈরি হবে। t2 সময় পরে, সেটা আমি ধরলাম আরো 1 মিনিট পর, 2 মিনিট পর এর গাঢ়ত্ব আরো কমে গেল, তাহলে এর কমে হয়ে গেল ধরলাম a ডবল ড্যাশ, b এর গাঢ়ত্ব হ্রাস পেয়ে গেল b ডবল ড্যাশ, c এর গাঢ়ত্ব বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে c ড্যাশ হলো। তার মানে এখানে একটু লিখে নিই, তাহলে কি বড় কে ছোট, এখানে একটু লিখে, তাহলে গ্রেটার দেন a ড্যাশ অপেক্ষা এর থেকে গ্রেটার দেন কি a ডবল ড্যাশটা, a ডবল ড্যাশ অপেক্ষা a ড্যাশটা তার থেকেও বেশি, কারণ উপর থেকে নিচের দিকে আসছে গাঢ়ত্ব কমছে। আর এই ক্ষেত্রে b এর ক্ষেত্রেও তাই, b এর গাঢ়ত্ব ছিল সবথেকে বেশি, তারপরে b ড্যাশের গাঢ়ত্ব তার থেকে কম হয়েছে b ডবল ড্যাশের গাঢ়ত্ব। c এর ক্ষেত্রে কি, c এর ক্ষেত্রে উল্টো, কারণ গাঢ়ত্ব তো বৃদ্ধি পায় বিক্রিয়াত পদার্থের, অর্থাৎ c ড্যাশটা গ্রেটার দেন c। ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা? এই জায়গাটা দেখো ভালো করে, এই জায়গাটা একটু লক্ষ্য করো, ভালো করে দেখো। তাহলে t1 থেকে, তাহলে 0 থেকে 1 অর্থাৎ এই 1 মিনিট সময়ের ডিফারেন্সে t0 থেকে t=1 1 মিনিট, হ্যাঁ, এই যে সময়ের ডিফারেন্স, এই যে একটা তার মানে এটা অনেকটাই সময়, মিনিটে মানে কি 60 সেকেন্ড পর, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই সময়টা কিন্তু অনেকটাই সময়। তাহলে এই যে সময়টাকে বৃহৎ সময় বলছে, এই যে পরিবর্তনটাকে, এটা যদি ডেল্টা টি দিয়ে লেখা হয়, এই যে t1 থেকে t0 থেকে t1 হলো একটা সময়ের যে পরিবর্তনটা হলো, একে ডেল্টা টি লিখলাম। তার মানে ডেল্টা টি সময়ে বিক্রিয়ক পদার্থ A কে না, বিক্রিয়ক A এর গাঢ়ত্বের পরিবর্তন কত হলো দেখো তো, এর গাঢ়ত্বের পরিবর্তন কত হয়েছে, a ড্যাশ a ছিল হয়ে গেল a ড্যাশ, তাহলে গাঢ়ত্বের পরিবর্তন হলো কি a থেকে মাইনাস a ড্যাশ, এই পরিমাণ গাঢ়ত্বের পরিবর্তন ঘটলো, এটাকে লিখলাম পরিবর্তনটাকে ডেল্টা a দিয়ে লিখলাম, এটা কি দিয়ে লিখলাম ডেল্টা a দিয়ে লিখলাম। আবার যদি দেখি t1 থেকে t2 এই সময়ের ইন্টারভ্যালে আরো 1 মিনিট সময়, t1 থেকে t2 সময়, এটাকে আরেকটা ডেল্টা টি লিখলাম, এর একটা ভ্যালু থাকবে, ডেল্টা টি ড্যাশ লিখে দাও। তাহলে এই সময়ে বিক্রিয়ক A এর গাঢ়ত্বের পরিবর্তন কতটা ঘটলো, কি পরিমাণ, a ড্যাশ মাইনাস a পরিমাণ, a ডবল ড্যাশ, তাহলে এই ক্ষেত্রে গাঢ়ত্বের পরিবর্তন ঘটলো a মাইনাস a ডবল ড্যাশ, ছিল a t1 সময় ছিল গাঢ়ত্ব a ড্যাশ, t2 সময় হয়ে গেল a ডবল ড্যাশ। তাহলে এই সময়ের ইন্টারভ্যালে গাঢ়ত্বের পরিবর্তনটা হলো এই পরিমাণ, এটাকে আমি ডেল্টা a ড্যাশ লিখে দিলাম, ডেল্টা a1 লিখে দিলাম ধরো। তাহলে এখন লিখতে পারি যে, তাহলে বিক্রিয়ক A এর সাপেক্ষে বিক্রিয়ার হার কি লিখবো, গাঢ়ত্বের পরিবর্তন অর্থাৎ ডেল্টা A, তার মানে হারটা আমি বিক্রিয়ক A এর সাপেক্ষে বিক্রিয়ার হার এখানে লিখছি। তাহলে A এর সাপেক্ষে বিক্রিয়ার হার ভালো করে একটু দেখে নাও, আর সমান কি লিখতে পারি, ডেল্টা A বাই ডেল্টা টি।
এখানে দেখো গাঢ়ত্বতে হ্রাস পাচ্ছে, এই যে সময়টা, এই যে ডেল্টা টি, এখানে ডেল্টা টি রেস বার করেছি, এখানে তো টি2 টা গ্রেটার দেন টি1, টি2 গ্রেটার দেন টি1, এখানে টিটা টি1 গ্রেটার দেন টি, তার মানে এই যে ডেল্টা টির ভ্যালুগুলো তার মানে কি বের হচ্ছে, নেগেটিভ বের হচ্ছে, তার মানে এখানে আমার একটা নেগেটিভ সাইন চলে আসবে, তার মানে এখানে আমার একটা নেগেটিভ সাইন চলে আসবে। তাহলে এর সাপেক্ষে বিক্রিয়ার হার যখন নির্ণয় করতে যাচ্ছি, দেখো তার আগে একটা নেগেটিভ সাইন আসছে, তাহলে মাইনাস অফ ডেল্টা কনসেন্ট্রেশন বাই ডেল্টা টি বা ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ ড্যাশ বাই ডেল্টা টি ড্যাশ। এটাই হচ্ছে কি বিক্রিয়ক পদার্থ এর সাপেক্ষে বিক্রিয়া হার, অর্থাৎ কি পরিমাণ তার গাঢ়ত্বের হ্রাস ঘটলো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে। তাহলে দেখতে পাচ্ছি যে এই সময়ের ব্যবধানে t0 থেকে t1 সময়ের ব্যবধানে গাঢ়ত্বের হ্রাস ঘটেছে a থেকে a ড্যাশ, একে আমি ডেল্টা a দিয়ে লিখলাম। তাহলে এইটা হচ্ছে বিক্রিয়ার হার। কারণ মাইনাস সাইন কেন এখানে আসছে, মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করছে, তো মাইনাস সাইন এটা ইন্ডিকেট করছে যে গাঢ়ত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে, গাঢ়ত্ব যে ক্রমশ কমে যাচ্ছে এটা হচ্ছে, এটা ইন্ডিকেট করছে। তাহলে বি এর সাপেক্ষে যদি দেখো, এটা তো এর সাপেক্ষে বিক্রিয়ার হার হলো, তাহলে বি এর গাঢ়ত্ব হ্রাস ঘটলো কতটা দেখো তো, তাহলে এই পরিমাণ সময়ে t0 থেকে t1 সময়ের ব্যবধানে গাঢ়ত্বের হ্রাস ঘটলো কত, বি ড্যাশ থেকে বি থেকে বি ড্যাশ, এই পরিমাণ গাঢ়ত্বের হ্রাস করলো, ডেল্টা বি বলতে পারি। ডেল্টা বি দেখো, বৃহৎ কখন ডেল্টা ব্যবহার করে, কখন ডেল ব্যবহার করে, এই হতে জেনে রাখো। যদি বৃহৎ পরিবর্তন হয়, অনেকটা গাঢ়ত্বের পরিবর্তন, অনেকটা মান পাওয়া যাচ্ছে যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডেল্টা কথাটা ব্যবহার করি। তার জন্য এখানে ডেল্টা টি লেখা আছে, ডেল্টা টি মানে অনেকটা সময়ের পার্থক্য রয়েছে, ডেল্টা কনসেন্ট্রেশনের মানে গাঢ়ত্বের পরিবর্তন অনেকটা হয়েছে, তাই এখানে ডেল্টা কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়াটির হার আর সমান, তাহলে কি লিখতে পারবো, মাইনাস ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ বি, অর্থাৎ ডেল্টা বিটা কি, বি এর গাঢ়ত্বের পরিবর্তন কতটা সময়, যদি ডেল্টা টি সময়ে হয় তাহলে এটা লিখতে পারি, ঠিক আছে। বা এটাকে বলতে পারি, বা এটা সমানে বলতে পারি যে ডেল্টা বি ড্যাশ বাই ডেল্টা টি ড্যাশ বলতে পারি। অর্থাৎ এগুলো বোঝাতে পারবো, বি ড্যাশ থেকে যখন বি ডাবল ড্যাশ হচ্ছে তখন গাঢ়ত্বের পরিবর্তন, যেটা যদি ধরে নিই যে বি ড্যাশ হয়েছে, হ্যাঁ বি ড্যাশ একবার না ধরে এটাকে 1 ধরো, একবার তো ডি ধরেছিলাম 1 ধরো, আর t1 থেকে t2 সময়ের এই যে পার্থক্যটা, এটাকে ডেল্টা t1 ধরে নাও, তাহলে এটা বের হবে, ঠিক আছে। তাহলে এইভাবে বি এর সাপেক্ষে বিক্রিয়া হার পেয়ে যাবো। সি এর সাপেক্ষে বিক্রিয়া হার কি হবে, সি বিক্রিয়াত পদার্থ, এটা তো তৈরি হচ্ছে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস পাচ্ছিল বলে তার আগে মাইনাস সাইন বসেছিল, বিক্রিয়াত পদার্থ এত তৈরি হচ্ছে, এর তো গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, দেখো সি থেকে যখন সি ড্যাশ হয়েছে গাঢ়ত্ব বেড়েছে, কতটা পরিমাণে গাঢ়ত্ব বাড়লো না, সি ড্যাশ মাইনাস সি পরিমাণ গাঢ়ত্ব বৃদ্ধি হলো, কতটা পরিমাণে গাঢ়ত্ব বাড়লো, সি ড্যাশ মাইনাস সি পরিমাণ গাঢ়ত্ব বৃদ্ধি হলো, কত সময়ের ব্যবধানে বৃদ্ধি পেলো দেখো তো, t1 থেকে t2, অর্থাৎ t2 মাইনাস t1 সময়ের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে, t2 থেকে t1, t2 থেকে t1 সময়ের ব্যবধানে। তাহলে এই যে গাঢ়ত্বের পরিবর্তন, c তো গ্রেটার দেন, তাহলে এখানে ডেল্টা c লিখলাম, পজিটিভ ভ্যালু, t2 বা t1 থেকে এখানে কি গ্রেটার দেন, তাহলে এখানেও পজিটিভ ভ্যালু ডেল্টা t সমান। তাহলে দেখো এখানে কোনো নেগেটিভ সাইন আসছে না, তার মানে এই ক্ষেত্রে বিক্রিয়া হারকে যদি r দিয়ে লিখি, c এর সাপেক্ষে বিক্রিয়ার r সমান, তাহলে আমার বের হবে ডেল্টা কনসেন্ট্রেশন অফ c বাই ডেল্টা t। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, এই হচ্ছে বিক্রিয়া হার। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো আরেকটা एग्जांपल দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা एग्जांपल তোমাদের জন্য, ধরা যাক 2 মোল A 1 মোল B বিক্রিয়া করে 3 মোল C উৎপন্ন করেছে। তাহলে A এর সাপেক্ষে বিক্রিয়া হার, A এর সাপেক্ষে বিক্রিয়া হার আর সমান কি লিখতে পারি, দেখো এখানে একটা জিনিস ভালো করে দেখো, A যখন 2 মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, B সেই ক্ষেত্রে কিন্তু তখন 1 মোল অংশগ্রহণ করছে, অর্থাৎ একই সময়ে B কিন্তু 2 মোল খরচ হয়ে যায়, A খরচ করে 1 মোল, A এর খরচ হয় 1 মোল, আর C জমা হয়, C তৈরি হয় 3 মোল। অর্থাৎ যদি আমি ধরে নিই যে বিক্রিয়াটা 10 সেকেন্ড সময়ে শেষ হয়ে যায়, তার মানে 10 সেকেন্ড সময়ে A 2 মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করে, B কিন্তু 1 মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর C কিন্তু 3 মোল উৎপন্ন হয়। তাহলে এখানে বিক্রিয়া করার হারটা কার বেশি বলো তো এই দুজনের মধ্যে, অবশ্যই তার মানে কি A এর বিক্রিয়া করার হার বেশি, কারণ A যখন 2 মলিকুল অংশগ্রহণ করেছে বিক্রিয়ায়, B তখন 1 মোল অংশগ্রহণ করেছে, তার মানে A এর বিক্রিয়া করার হারটা B এর কিন্তু দ্বিগুণ, A এর বিক্রিয়া করার হার B এর কিন্তু দ্বিগুণ।
দেখো কাজে লাগবে ওটা মনে। তাহলে বিক্রিয়ার হার সমান কি বলতে পারি, তাহলে বিক্রিয়কের এর গাঢ়ত্বের পরিবর্তন ধরে নিলাম ডেল্টা এ, ডেল্টা টি সময় ধরে নিচ্ছি যে বিক্রিয়ক পদার্থ এর গাঢ়ত্বের পরিবর্তন হয়েছে ডেল্টা এ। বি এর সাপেক্ষে বিক্রিয়া হার আর ড্যাশ দিয়ে লিখলাম, কারণ এর তো এটা সমান নয়, কারণ এর অর্ধেক, এর বিক্রিয়া হার এর কি অর্ধেক। তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়া হারটা তাহলে কি লিখবো, মাইনাস এর বি এর গাঢ়ত্বের পরিবর্তন ডেল্টা বি বাই ডেল্টা টি। ধরো ডেল্টা টি সময়ে বি এর গাঢ়ত্বের পরিবর্তন হয়েছে ডেল্টা বি পরিমাণে, তাহলে লিখতে পারি এরকম। সি এর সাপেক্ষে যদি বিক্রিয়া হারটা লেখা হয়, ওকে আর ডাবল ড্যাশ লিখলাম, তাহলে গাঢ়ত্ব বেড়েছে, এখানে প্লাস সাইন থাকবে অবশ্যই বিক্রিয়ক পদার্থ। তাহলে কি পরিমাণ ধরলাম, ডেল্টা সি পরিমাণ গাঢ়ত্ব বৃদ্ধি পেয়েছে কতটা সময়ে, না ডেল্টা টি সময়ের ব্যবধানে ডেল্টা টি পরিমাণ গাঢ়ত্ব বেড়েছে। তাহলে নিশ্চয়ই এই তিনটা রেট কি সমান, তিনটা রেট সমান নয়, কার রেট বেশি, সবথেকে রেট বেশি কি সি, সি এর রেট সবথেকে বেশি। তাহলে দেখো তো এখানে একটা জিনিস, তাহলে আমি এখানে এই দুটো থেকে কি লিখতে পারি, দুটো রেটকে যদি আমাকে সমান করতে হয়, তাহলে এখানে আমি বলতে পারি না যে বি এর রেটটা এ এর অর্ধেকের রেট বি এর রেটের সঙ্গে সমান। ভালো করে বুঝো, এ এর অর্ধেক রেট বি এর রেটের সঙ্গে সমান, তাই না? বি তো দ্বিগুণ হারে হচ্ছে, বি যে সময় দ্বিগুণ বিক্রিয়া হারে অংশগ্রহণ করে, বি সেই সময়ে এক গুণ বিক্রিয়া অংশগ্রহণ করে। অর্থাৎ তাহলে মানে যদি আমাকে লিখতে হয় এখানে যে আর ড্যাশ সমানে, তাহলে অর্থাৎ বি এর বিক্রিয়া হার আর ড্যাশ সমানে কি হবে, এ এর বিক্রিয়া হারে কত অর্ধেক, তার অর্ধেক মানে হাফ অফ আর হবে, এইটা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমি লিখি, বা আর যদি এটাকে লিখি, দেখো বি এর বিক্রিয়া সি এর কত, বি যে সময়ে এক গুণ বিক্রিয়া অংশগ্রহণ করে, সি সেই সময়ে 3 গুণ বিক্রিয়া অংশগ্রহণ করে নাই, তার মানে সি এর 1/3 গুণ বি এর হারের সঙ্গে সমান, ঠিক না ঠিক নয়? বি যে সময়ে এক গুণ বিক্রিয়া অংশগ্রহণ করে, সি সেই সময়ে 3 গুণ বিক্রিয়া অংশগ্রহণ করে নাই, তার মানে বি এর বিক্রিয়া হারটা সি এর কত 1/3 গুণ, তাই না? তার মানে এখানে বলতে পারি যে বি এর বিক্রিয়া হার আর ড্যাশ সমানে, তাহলে বলতে পারি সি এর বিক্রিয়া হার আর ডবল ড্যাশ তার কত 1/3, এটা বলতে পারি। বলতে পারি কি পারি না? বলতে পারি। তাহলে দেখো আমি কি লিখতে পারি, তাহলে আর সমানে, তাহলে বা আর ড্যাশ সমানে কি বলতে পারি, আর ড্যাশ সমানে হাফ অফ আর পেয়েছি, আবার আর ড্যাশ সমানে 1/3 ডবল আরও পেয়েছি, তার মানে এটা সমানে বলতে পারি 1/3 আর ডবল ড্যাশ। আর ড্যাশ সমানে হাফ অফ আর পেয়েছি, আবার আর ড্যাশ সমানে হাফ অফ আর ডবল ড্যাশ পেয়েছি, তাহলে আমি লিখতেই পারি এখন আর ড্যাশ সমানে হাফ অফ আর সমানেই 1/3 আর ডবল ড্যাশ। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। আচ্ছা এটাকে আমি এটাকে একটু আগে লিখছি, কি ব্যাপার, এটাকে এর আগে লিখছি, সমীকরণটাকে একটু সাজিয়ে লিখছি, হাফ অফ আর লিখলাম সমানে আর ড্যাশ সমানে 1/3 আর ডবল ড্যাশ। তাহলে কি পাবো দেখো এখন বিক্রিয়া হারটা, তাহলে হাফ অফ আর, আরটা কার বিক্রিয়ার, এ, বিক্রিয়ক এ পদার্থের বিক্রিয়া হার ছিল, কি ছিল সেটা দেখো এখানে, মাইনাস অফ ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি সমানে, তাহলে কি পেলাম, সমানে আর ড্যাশ, এই যে সমানে আর ড্যাশ, আর ড্যাশটা কার বিক্রিয়া হার, এইটা, মাইনাস মুছে দিলাম, মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি সমানে কি পেয়েছি দেখো তো 1/3 আর ডবল ড্যাশ, আর ডবল ড্যাশটা সি এর বিক্রিয়া হার প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ সি বাই ডেল্টা টি। তাহলে এটা বলতে পারি, তাহলে জেনারেল সূত্র এখান থেকে পেয়ে গেলাম যে বিক্রিয়া হার রাসায়নিক বিক্রিয়াটির, তাহলে বিক্রিয়াটির বিক্রিয়া হার একে যদি আর দিয়ে লিখি বা আর ড্যাশ দিয়ে লিখো, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো হাফ অফ ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি সমানে মাইনাস ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি সমানে প্লাস অফ, সরি এটা 1/3 ছিল, সরি এটা 1/3 ছিল, ডেল্টা কনসেন্ট্রেশন অফ সি বাই ডেল্টা টি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, কি হলো ভালো করে খেয়াল করো, দেখো এখানে যে মূল সংখ্যাগুলো বিক্রিয়া অংশগ্রহণ, এখানে কিছু নেই মানে কি এক মোল আছে, যে মূল সংখ্যাগুলো বিক্রিয়ক এবং বিক্রিয়ার পদার্থে ছিল সেই মূল সংখ্যাগুলো দেখো তার অনন্য হয়ে গেল, এর যে বিক্রিয়া হার তার আগে তার মূল সংখ্যাটা দেখো অনন্য হয়ে গেছে, বি এর যে বিক্রিয়া হার তার মূল সংখ্যাটা কিছু নেই 1 আছে মানে 1ই আছে, তার অনন্য হয়ে গেছে, সি এর যে বিক্রিয়া হারটা দেখো মূল সংখ্যাটা যেখানে 3 মোল সি এর বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থ সি 3 মোল উৎপন্ন হয়েছিল, সেটা দেখো মূল সংখ্যাটা তার অনন্য হয়ে গেছে। তাহলে এই হবে আমাদের কিন্তু জেনারেল ইকুয়েশন বিক্রিয়া হার লেখা, ঠিক আছে? তাহলে
তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে কি হবে, বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যাগুলো তার অনন্য হয়ে যাচ্ছে। তাহলে তোমরাও লিখতে পারো। এবারে আমি তো বিক্রিয়া লিখছি, তাহলে জেনারেল ফর্মটা মনে রেখে দাও। তাহলে জেনারেল সূত্রটা কি হলো, তাহলে এরকম হবে যে যদি ধরে নিই যে এ মোল এ বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করেছে, বি মোল বি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সি মোল সি বিক্রিয়ায় পদার্থ, আর ছোট হাতের ডি মোল ডি বিক্রিয়ায় পদার্থ তৈরি করেছে। এগুলো কি মোল সংখ্যা, ছোট হাতের এটা মোল সংখ্যা, ছোট হাতের বিটা মোল সংখ্যা কার, এ বিক্রিয়ক পদার্থে এবং বি বিক্রিয়ক পদার্থে, ছোট হাতের সিটা বিক্রিয়ক পদার্থ সি এর মোল সংখ্যা, ছোট হাতের ডিটা বিক্রিয়ক পদার্থ ডি এর মোল সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়া হার কি লিখতে পারবো, বিক্রিয়া হার আর সমান, তাহলে এখানে লিখতে পারি, তাহলে মোল সংখ্যাগুলো কি হয়ে যাবে, অনন্য হয়ে যাবে 1/a। যেহেতু বিক্রিয়ক পদার্থ তার আগে কি সাইন আসবে, মাইনাস সাইন আসবে। যেহেতু আমি এটা গড় বিক্রিয়া হার দেখছি, এটা কি বিক্রিয়া হার দেখছি, গড় বিক্রিয়া হার, গড় বিক্রিয়া হার দেখছি, তাই এক্ষেত্রে ডেল্টা বিরোধ পরিবর্তন হচ্ছে, তাই ডেল্টা কথাটা ব্যবহার করব, ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি সমান এই মাইনাস বি এর মোল সংখ্যা, আর অন্য হয়ে গেল 1/b ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি সমান এই বিক্রিয়াত পদার্থ, দেখো সি তৈরি হয়েছে, সি মোল 1/c, এখানে অবশ্যই কি সাইন, প্লাস সাইন, ডেল্টা কনসেন্ট্রেশন অফ সি বাই ডেল্টা টি সমান এই 1/d ডেল্টা কনসেন্ট্রেশন অফ ডি বাই ডেল্টা টি। ঠিক আছে, এটা বুঝে তোমরা প্লাস সাইনটা এখানে লিখতে পারো, আর না লেখা মানে ওখানে প্লাস সাইন রয়েছে। তাহলে এই হচ্ছে গড় বিক্রিয়া হার। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে জেনারেল ইকুয়েশন, গড় বিক্রিয়া হার লেখার এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা মনে থাকলে তুমি কিন্তু যে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার একটা সাধারণ সূত্রে লিখতে পারবে। ঠিক আছে, তো এবারে প্রধানত গড় বিক্রিয়া হার কিন্তু কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার প্রকৃত হারকে নির্দেশ করে না। যদি বলো কেন সে বিক্রিয়া হারকে গড় বিক্রিয়ার প্রকৃত হার নির্দেশ করে না, দেখো আমরা জানি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হারটা গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক থাকছে, অর্থাৎ গাঢ়ত্ব যত কমতে থাকে বিক্রিয়া হারও তত কমতে থাকবে। তাহলে যত সময় যাচ্ছে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব তো কমতে শুরু করছে, যত সময় যাচ্ছে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কমতে শুরু করছে। তাহলে যদি আমরা অনেকটা সময়ের ডিফারেন্সে যখন দেখতে চাইছি, সেক্ষেত্রে তো গাঢ়ত্ব অলরেডি অনেকটা হ্রাস পেয়ে গেছে, আমরা সেখানে একটা অ্যাভারেজ গাঢ়ত্ব নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সেই গাঢ়ত্ব থেকেও কিছুটা গাঢ়ত্ব কমে গেছে। তার মানে আমরা যে গড় বিক্রিয়া হার নিলে যে বিক্রিয়া হারটা পাবো, অ্যাকচুয়ালি কিন্তু সেই বিক্রিয়া হারটার মান আমাদের কিন্তু কিছুটা বেশি লেখা হয়ে যায়, তার তুলনায় কিছুটা কম ভ্যালু আসবে, কারণ বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব আরো কমে গেছে। সময় যত সময় যাচ্ছে বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব তো কমতে শুরু করছে। তাই গড় বিক্রিয়া হার কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রকৃত হারকে নির্দেশ করে না। তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার প্রকৃত হার যদি আমাকে নির্ণয় করতে হয়, খুবই ক্ষুদ্র সময়ের ব্যবধানে, খুবই কম সময়ের ব্যবধানে আমাকে রাসায়নিক বিক্রিয়ার হারকে নির্ণয় করতে হবে, তাহলে তাকেই বলা হয় তাৎক্ষণিক বিক্রিয়া হার। ক্ষুদ্র সময়ের ব্যবধানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার এবং তার সময়ের অনুপাতকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়াটির তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাই আমাদেরকে তাৎক্ষণিক বিক্রিয়া হার জানতে হবে। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়া কাকে বলে, তাৎক্ষণিক বিক্রিয়া কাকে বলে, দেখো সংজ্ঞাটা লিখে দিচ্ছি। তাৎক্ষণিক দেখো কোনো ক্ষুদ্র সময়ের ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস বা বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের যে বৃদ্ধি ঘটে থাকে তাকে তাৎক্ষণিক বিক্রিয়া হার বলে। তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থের যে গাঢ়ত্বের হ্রাস ঘটে বা বিক্রিয়াত পদার্থের যে গাঢ়ত্বের বৃদ্ধি ঘটে থাকে খুবই ক্ষুদ্র সময়ের ব্যবধানে, তাকেই বলা হয় তাৎক্ষণিক বিক্রিয়া হার। এই ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বা সময়ের যে পরিবর্তনটা ঘটছে, সেই সময়ের পরিবর্তনটা যেহেতু খুবই ক্ষুদ্র সময়, তাই এক্ষেত্রে ডি দিয়ে লেখা হয়। এক্ষেত্রে কি দিয়ে লেখা হয়, একই রকম সেম তাৎক্ষণিক গড় বিক্রিয়া হার ঠিক যেমন পড়লে, তাৎক্ষণিক বিক্রিয়া হারও একইভাবে বিক্রিয়া হার নির্ণয় করা হয়। শুধু কি করা হয়, শুধু আমরা পরিবর্তনটা লিখবো, ডি দিয়ে লিখবো। তাহলে এক্ষেত্রে বিক্রিয়া হার কি দিয়ে লিখবো, তাহলে এ এর গাঢ়ত্বের পরিবর্তন একটা নির্দিষ্ট সময়, খুবই ক্ষুদ্র সময়, ধরলাম ডিটি সময়, খুবই ক্ষুদ্র সময়কে অবকাশকে প্রকাশ করার জন্য ডিটি সময় ব্যবহার করছে, হয়তো 5 সেকেন্ড, খুবই তারও কম মাইক্রো সেকেন্ড, হ্যাঁ, এই সময়ের মধ্যে আমি গাঢ়ত্বের পরিবর্তন লিখছি। তাহলে কি লিখছি, তাহলে ডি মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি সমান এই মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি হবে সমান এই ডি কনসেন্ট্রেশন অফ সি বাই ডিটি। তাহলে এর সাপেক্ষে যদি বিক্রিয়া হার তোমাকে জিজ্ঞেস করতো, শুধুমাত্র এর সাপেক্ষে বিক্রিয়া তাহলে মাইনাস ডি এ বাই ডিটি, বি এর সাপেক্ষে বিক্রিয়া মাইনাস ডিবি বাই ডিটি, মাইনাস ডিবি বাই ডিটি মানে কি, ডিটি সময়ের ব্যবধানে ডিবি এর গাঢ়ত্বের পরিবর্তন, বি এর গাঢ়ত্বের পরিবর্তন ডিবি। সি এর সাপেক্ষে বিক্রিয়া
ডিটি সময়ে বিক্রিয়াত পদার্থ কি পরিমাণ তৈরি হয়েছে, খুবই ক্ষুদ্র সময় ডিটি সময়ে কি পরিমাণ বিক্রিয়াত পদার্থ তৈরি হয়েছে, সেটা খুবই ক্ষুদ্র গাঢ়ত্বের পরিবর্তন ঘটেছে, সেটা ডিসি পরিমাণে গাঢ়ত্ব বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এই যে ডিসি বলো, ডিএ বলো, ডিবি, এগুলো কি না, ডিএটা হচ্ছে গাঢ়ত্বের বৃদ্ধি ঘটলো কতটা, খুবই ক্ষুদ্র বৃদ্ধি ঘটেছে ক্ষুদ্র সময়ে গাঢ়ত্বের, সরি এখানে বৃদ্ধি নয় হ্রাস ঘটেছে। ডিএটা কি খুবই ক্ষুদ্র পরিমাণে, খুবই কম পরিমাণে গাঢ়ত্বের হ্রাস ঘটেছে কম সময়ে, খুবই ক্ষুদ্র সময়ে। ডিটি সময়, এখানে কি ডিটি সময়ে বি এর গাঢ়ত্বের হ্রাস ডিবি পরিমাণে খুবই কম পরিমাণে ঘটেছে, আর ডিসিটা কি গাঢ়ত্বের বৃদ্ধি ঘটেছে খুবই কম পরিমাণে, এটা ডিসি পরিমাণ। তাহলে এইভাবে বিক্রিয়া হারকে লেখা হয়, গড় বিক্রিয়া হারকে। এই বিক্রিয়া হারটা আসলে কি বিক্রিয়া, সরি এটা আসলে তাৎক্ষণিক বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হার। এই বিক্রিয়াটা কি বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তাৎক্ষণিক বিক্রিয়া হার রেট কিভাবে নির্ণয় করা হয়, দেখো লেখচিত্রের সাহায্যে আমি দেখাচ্ছি যে তাৎক্ষণিক বিক্রিয়া হার কিভাবে নির্ণয় করা হয়। একটা লেখচিত্র অঙ্কন করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর যাকে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বকে নেওয়া হয়েছে, এই বরাবর সময় বা বিক্রিয়ার অগ্রগতি। তাহলে গাঢ়ত্ব তো বিক্রিয়ক পদার্থের এখানে 0 0 কোঅর্ডিনেট, গাঢ়ত্ব 0, এই বরাবর সময় কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। 0 সময় থেকে বিক্রিয়া চলতে শুরু করছে। বিক্রিয়া 0 সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সর্বোচ্চ ছিল, আমি ধরে নিয়েছি বিক্রিয়ক পদার্থটা আমার এইটা এ ছিল, ধরা যাক এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটেছিল এ থেকে, ওই যেটা লিখেছিলাম ওটাই ধরো a + b রাসায়নিক বিক্রিয়া করে সি বিক্রিয়ক পদার্থ তৈরি করেছে। তাহলে এর ইনিশিয়ালি গাঢ়ত্ব ছিল a পরিমাণ, এর ইনিশিয়ালি গাঢ়ত্ব ছিল b, এটা 0, e = 0 সমান। তাহলে এই পরিমাণের গাঢ়ত্ব ছিল, যত সময় গেছে এর গাঢ়ত্ব হ্রাস পেতেছে, একই রকম ভাবে গাঢ়ত্ব এইভাবে হ্রাস পেতে থাকবে, গাঢ়ত্ব একই রকম ভাবে এইভাবে হ্রাস পেতে থাকবে। তো এই ক্ষেত্রে কি করা হয়, বিক্রিয়া হার এই লেখচিত্রটি কিভাবে নির্ণয় করা হয়, না এখানে একটা আমাকে স্পর্শক অঙ্কন করতে হয়, ঠিক এখানে একটা এইভাবে একটা স্পর্শক অঙ্কন করতে হয়। স্পর্শকের নতিটা দেখব, স্পর্শকের নতি যদি এটার নাম দিয়ে দিই ত্রিভুজ, একটা দেখো ত্রিভুজ তৈরি হয়ে গেছে, একটা সমকোণী ত্রিভুজ হয়েছে এ বি সি দিয়ে দিলাম। তাহলে এই নতি কত হবে, ত্রিভুজটার নতি সমান লম্ব বাই ভূমি এ বি বাই বিসি। তাহলে নতিটাই, এই যে নতিটা পেলাম, এই নতিটাই কি নির্দেশ করে, কোনো একটা নির্দিষ্ট সময়ে, এই যে সময়টাতে, এই যে ক্ষুদ্র সময়ের গাঢ়ত্বের যে পরিবর্তন ঘটছে একটা ক্ষুদ্র সময়ে, এইখান থেকে এই যে সময় ইন্টারভেল, এই ক্ষুদ্র সময়ে গাঢ়ত্বের কি পরিবর্তন ঘটলো সেটা এই নতি থেকে, লেখচিত্রের এই নতি থেকে কিন্তু নির্ণয় করা। এটা হচ্ছে বিক্রিয়াটির হার নির্দেশ করে, এই নতিটি বিক্রিয়াটির হারকে নির্দেশ করে। ঠিক আছে, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে যদি দেখতাম, এটা এ ধরতে পারো গাঢ়ত্ব, অথবা বি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, যাই হোক না কেন, যার সাপেক্ষে দেখবো সেটা। এই বরাবর গাঢ়ত্ব, এই বরাবর সময়কে নিচ্ছি, হ্যাঁ অনেক সময় বারবার বিক্রিয়ার অগ্রগতি নিয়েছে, সময়কে নিলাম, 0 0 কোঅর্ডিনেট, সময় বাড়ছে এখানে। তাহলে যত কি গেল 0 সময় সি এর গাঢ়ত্ব 0 ছিল, যত সময় বৃদ্ধি হবে গাঢ়ত্ব বৃদ্ধি পেতে থাকবে, এইভাবে লেখচিত্রে পাবো। তাহলে এক্ষেত্রে একটা কি করতে হবে, আমাকে কোন একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করলাম, সেই স্পর্শকের নতির মান দেখব, সেই স্পর্শকের নতির মান দেখব, ত্রিভুজটার নাম দিয়ে দিলাম এ বি সি। তাহলে এই ক্ষেত্রে নতি সমানে কত বেরোবে, লম্ব বাই ভূমি। বিসি বাই এবি, বিসি বাই এবি। তাহলে এটাই নির্দেশ করবে কি, এই ক্ষেত্রে কি বিক্রিয়া হার, এই ক্ষেত্রে বিক্রিয়া হার কার সাপেক্ষে, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে। এইভাবে গড় বিক্রিয়া হার নির্ণয় করা হয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দেখো কিছু উদাহরণ করা যাক, এক্ষেত্রে কিছু উদাহরণ করা যাক, কিছু সমস্যা এখানে করা যাক, দেখো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে।
কিছু সমস্যা এখান থেকে কিছু প্রবলেম করা যাক, কিছু প্রবলেম করা যাক এখান থেকে, তাহলে ব্যাপারটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে।